সম্পাদকের কথা শ্রী দেবাশিস পাল। নমস্কার, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আরেকবার বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। আলিপুরদুয়ার অনুভব ফাউন্ডেশন একটি মনোসামাজিক সংস্থা। আমরা মন দিয়ে কাজ করি। আজকের সামাজিক পরিস্থিতিতে সবাই সবসময় উদ্বিগ্ন, নানা সমস্যার জর্জরিত। উদ্বেগের কারণ নেই, ব্যস্ততার প্রয়োজন নেই বা সমস্যা নেই, এই কথা বলছি। কিন্তু এই উদ্বেগ, ব্যস্ততা বা সমস্যা আমাদের রেসপন্স হচ্ছে আমাদের ভাবনার বিষয়। আমাদের প্রতিক্রিয়া বা সাড়া দেওয়ার প্রক্রিয়া আমাদের ভাবনার বিষয়। আমরা যে পরিমাণ প্রতিক্রিয়া দিই বা যতটা সাংঘাতিকভাবে সাড়া দেব, খুব জরুরি কি ভাববার বিষয়। কিন্তু আমাদের প্রতিক্রিয়া বা সাড়া আমাদের মনের মধ্যে ব্যাপক পরিবর্তন করে। ত্রাস, টেনশন, দুশ্চিন্তার মতো সমস্যা যা আমাদের এখন নিত্য সঙ্গী, তার অনেকটাই তৈরি হয় আমাদের ভাববার, দুশ্চিন্তার মতো ভাববার পদ্ধতির কারণ। জীবনের পথে চলতে গিয়ে কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা নিজেদের অনেকটা শান্ত করতে পারি, শান্তির রাস্তা খুঁজে পেতে পারি। আমাদের মধ্যে আজ রয়েছেন লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার নিবেদিতার প্রেসিডেন্ট শ্রীমতী মিলি দাস। মানবমুখী কর্মকাণ্ডের জন্য নিবেদিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ শ্রীমতী দাসের কথা শুনব। যে কথা আগে বললাম যে ত্রাস, টেনশন আমাদের বেড়েছে, কোভিড তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এইসব ঘটনাতে মনের কম্পনে সব থেকে বড়। তাই সুস্থ মন, শক্তিশালী মন আমাদের সুস্থ রাখতে, ভালো রাখতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন। আমাদের মধ্যে আছেন নিবেদিতার প্রেসিডেন্ট শ্রীমতী মিলি দাস, তাকে আমরা অভ্যর্থনা জানাবো। নমস্কার সবাইকে। আজ অনুভব ফাউন্ডেশনের ডাকে এই মারওয়াড়ি যুব মঞ্চে আমার সদস্যদের নিয়ে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। প্রথমেই আমি আমার আরো সহ সদস্যদের আমি একটু পরিচয় করিয়ে দিতে চাইছি আপনাদের কাছে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের দিদি কৃষ্ণা মুখার্জি। কৃষ্ণাদি আমাদের লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার নিবেদিতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সবসময়, সব জায়গায়, মানে আমাদের সাথে সবসময় এভারগ্রিন দিদি আমাদের। তারপরে আছে আমাদের লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার নিবেদিতার সেক্রেটারি লায়ন মিঠু দত্ত। তারপর আছে আমাদের সকলের প্রিয় চন্দনা দি, চন্দনা দত্ত রায়, লায়ন চন্দনা দত্ত রায়। তারপর আছেন আমাদের দিদি লায়ন লক্ষ্মী দাস। লক্ষ্মী কালচারাল জগতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, খুব ভালোবাসেন দিদি, এইসব বিষয়ে সবসময় এগিয়ে থাকেন। তো যাই হোক, সকলকে এখানে আমি কি বলবো বুঝতে পারছি না। আজকে আমরা লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার নিবেদিতার পক্ষ থেকে সবসময় চেষ্টা করি সমাজের কিছু কাজে লাগার জন্য, সমাজের কিছু উপকারে যদি আমরা আসতে পারি। এইভাবেই পথ চলতে চলতে হঠাৎ একদিন অনুভব ফাউন্ডেশনের বর্তমান কর্ণধার জোয়ারদার দাদার সাথে পরিচয়, তার ডাকি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। তবে এই অনুভব ফাউন্ডেশনের কর্মকাণ্ডের কথা এখনো সেইভাবে বুঝে উঠতে পারিনি, জানতে পারিনি। আজকে সেই উদ্দেশ্যেই আমরা লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার নিবেদিতার পক্ষ থেকে এখানে এসেছি। আমরা অনুভব ফাউন্ডেশনের কর্মকাণ্ডের সম্পর্কে কিছু জানবো, বুঝবো এবং আশা করব এরপর আমরা যাতে একসাথে হাতে হাত ধরে চলে সমাজের আরো কিছু উপকার যদি কিছু করতে পারি, ব্যাস এটাই আশা। আর আলোচনা বা বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, ক্ষমা করবেন। এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে একটু মুক্তির বাতাসে এখানে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে সত্যি খুব আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শ্রীমতী মিলি দাসকে। যে কাজগুলো অনুভবে আমরা অভ্যাস করি তার মধ্যে একটি হলো ধ্যান বা মেডিটেশন। আসুন 5 মিনিটের জন্য একটি অভ্যাসে আমরা যুক্ত হই
এবং ধ্যানের কি অপার শক্তি সেটা অনুভব করি। পরিচালনা করবেন আমাদের যোগ এবং ধ্যান বিভাগের কোঅর্ডিনেটর শ্রীমতী রূপরেখা জোয়ারদার। I request all of you to sit straight. সবাই সোজা হয়ে বসো। Spine should be straight. This is small meditation program. Take ourselves and see ourselves. চোখ বন্ধ করলেও বন্ধ করতে পারেন বা খুলে রাখলেও রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা। Which we need to do every day in our life. I am peaceful being. I, the master of this body, this is me. I am the best actor in this world drama. No one can play my role better than me. I am unique personality. I am the best. I am blessed with my wonderful and beautiful life. I love myself. I love my life. With whom I connected to in all situations, in all the people. I am the best. ধন্যবাদ সবাইকে। তাহলে আশা করি সবার ভালো লাগলো মেডিটেশন। বয়ঃসন্ধি ও অভিভাবকত্ব দুটো বিষয় ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। অনুভব ফাউন্ডেশনের সব থেকে বড় কর্মক্ষেত্র এই জায়গাতেই। এখন এই নিয়ে কথা বলবে অনুভবের সহ সম্পাদিকা শ্রীমতী সোনালী সেনগুপ্ত। নমস্কার, সবাইকে শুভ বিজয়া ও শুভ দীপাবলির শুভেচ্ছা। আমরা অনুভব ফাউন্ডেশনে বিভিন্ন কাজ করে থাকি, হয়তো সেই কাজগুলো ইন জেনারেল নয়, মানে একটু অন্যরকম ধরনের কাজ, বিভিন্ন বয়সের বিভিন্ন দিকগুলোকে যাতে সবাই ভালো থাকতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। ঠিক একইভাবে এইভাবেই আর কি ছোট থেকে বাচ্চাদের কিভাবে বড় করা যায় সেই ব্যাপারগুলো আমরা দেখি। এক কথা প্যারেন্টিং যাকে বলি, ছোট থেকে সন্তানদেরকে বড় করে তোলা, তাদেরকে মূল্যবোধের শিক্ষা দেওয়া, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এগুলো দায়িত্ব বাবা মাকেই নিতে হয়। তো সেই প্যারেন্টিং এর দিকটাও আমরা দেখি।
তো আজকে আমাদের আলোচনা হলো বয়ঃসন্ধিকালে পেরেন্টিং। এবার বয়ঃসন্ধিকাল ব্যাপারটা কি? বয়ঃসন্ধিকাল হলো প্রত্যেকটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যেই সময়টা যেটা কিনা শৈশব থেকে যৌবনে পদার্পণের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করে। এই সময়টা যেটা হয় শারীরিক পূর্ণতা প্রাপ্তি, তার সাথে সাথে মানসিক পূর্ণতা প্রাপ্তি, দুটোর একটা মেলবন্ধন ঘটে থাকে, যেটাকে আমরা সাইকোলজিক্যালি যদি বলি তাহলে আমরা ওটাকে বলি ট্রানজিশনাল ফেজ, শৈশব ও যৌবনের মাঝে একটা সেতু। আর এই সময় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কিছু হরমোনাল চেঞ্জেস দেখা দেয়, শুরু হয়, যেটা কিনা পূর্বে নিষ্ক্রিয় হয়ে থাকা হাইপোথ্যালামাস বা এটা সক্রিয় হয়ে ওঠে। এছাড়া ডোপামিন, গ্লুটানেট ইত্যাদি বিভিন্ন রকম হরমোন বা পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেগুলো বের হয়, ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন, এই সমস্ত হরমোনসগুলো কাজ করা শুরু করে দেয়। তো আকস্মিক এই হরমোনের একটা তীব্রতায় বা একটা পরিবর্তনের কারণে মানসিকের আবেগেও একটা পরিবর্তন দেখা যায়, একটা তীব্রতা বা একটা উত্থান পতন এগুলো চোখে পড়ে। তো এইগুলোকে আমরা বলি অ্যাডোলেসেন্স পিরিয়ড। তো এই সময় বাচ্চাদের সব থেকে এই বয়ঃসন্ধিকালে এই জায়গাটায় যেটা দাঁড়ায়, বাচ্চারা সেই সময় সব থেকে বেশি যেটা চায় সেটা হলো ফ্রিডম। ফ্রিডম তো আমরা সবাই চাই, কিন্তু ওদের ক্ষেত্রে তখন এটা একটা ওদের কাছে একটা আলাদা এক্সপেকটেশনস থাকে, একটা ডিজায়ার থাকে বিভিন্ন রকম। এগুলোর থেকে শুরু হয় ঘরে বাবা মার সাথে, বাইরে সমাজের সাথে, সবার সাথে একটা কনফ্লিক্ট শুরু হয়ে যায়। এছাড়া এই সময় ওদের মধ্যে যেটা আরো বেশি চোখে পড়ে, বাবা মার কথাবার্তা থেকে বাদ দিয়ে বন্ধুদেরকে বেশি ভালো লাগা বা বন্ধুদেরকে গুরুত্ব দেওয়া, ওদের কথাবার্তাকে গুরুত্ব দেওয়া। তারপরে নিষিদ্ধ দিকে যেগুলো নিষিদ্ধ বিষয়বস্তু সেগুলোর দিকে একটা আকর্ষণ তৈরি হয়, একটা অপোজিট সেক্স তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। তো এটা ওই সব বয়সেরই ধর্ম, কিছু মানে এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাগুলোকে সঠিকভাবে গাইড করতে পারে একমাত্র বাবা মা। এছাড়াও আরো যারা বয়স্ক ব্যক্তি আছে তারা তো অবশ্যই পারেন, কিন্তু সব থেকে যেটা দায়িত্ব নিতে হয় সেটা হলো বাবা মাকেই। তো এই জার্নিটাকে, বয়ঃসন্ধির এই জার্নিটাকে, তাদের টিনেজ বা অ্যাডাল্টহুডকে সুন্দর করার জন্য কিছু কিছু আইডিয়া আমাদেরকে আমরা করে থাকি, যেটা কিনা বাবা মা করা উচিত। এই ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হলো বাবা মাকে যেটা করতে হবে সেটা হলো তাকে মানুষ হিসেবে, সেই বাচ্চাটিকে মানুষ হিসেবে একটা আইডেন্টিটি সম্পর্কে, তার নিজস্ব একটা আইডেন্টিটি সম্পর্কে একটা ধারণা দিতে হবে। জীবনের প্রত্যেকটা ধাপ, তার স্বাভাবিকতা ও বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটা আইডিয়া দিতে হবে, সম্যক ধারণা দেওয়া উচিত। তাদেরকে বলতে হবে যে আমরা সবাই ইউনিক, তাই তার বয়সী কারোর সাথে যেন কখনোই কম্পেয়ার না করা হয়, এটা একদমই উচিত না। জীবনে সবকিছুই সম্ভব যদি তুমি চাও, এই জায়গাটা আমাদেরকে বোঝাতে হবে, এই জায়গাটার উপর জোর দিতে হবে। জীবনকে উপভোগ করতে শেখাতে হবে, নিজেকে ভালোবাসতে শেখাতে হবে, ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে। তার সাথে যেমন সেটার সাথে যুক্ত হবে খেলাধুলা বা তার কোনো অ্যাক্টিভিটিস, শরীরচর্চা, অ্যাডভেঞ্চার হোক বা কোনো স্বেচ্ছাসেবী কাজ হোক, সেগুলোর সাথে তাকে জড়িত করতে হবে, যাতে কিনা তার মধ্যে একটা মূল্যবোধ গড়ে ওঠে। পারিবারিক বিভিন্ন নিয়ম, মূল্যবোধ, নৈতিকতা শিক্ষা, এগুলো এই সময় থেকেই যাওয়া উচিত। সব থেকে ভালো হয় বই পড়ার অভ্যাস, সেটা তো সবার হয়ে ওঠে না, তাও সবাইকে চেষ্টা করতে বলা উচিত আর কি। তো এই জায়গাগুলো ক্ষেত্রে এই জায়গাগুলো সব করতে হবে শিশুর মধ্যে, এগুলো শিশুর অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। এই ক্ষেত্রে সব থেকে তো বড় কথা, বাবা মাকে একটা রোল মডেল হিসেবে শিশুর সামনে তুলে ধরতে হবে। এবারে আমরা এখানে একটু আলাদা করে যদি বলি, এই জায়গাটায় রোল মডেল তো আমরা হতেই পারি অভিভাবক হিসেবে, কিন্তু আমরা ন্যাচারালি দেখে থাকি অনেক ফ্যামিলিতেই খুব সুন্দর একটা পারিবারিক পরিবেশ রয়েছে, পারিবারিক সবার মধ্যে একটা বন্ডিং রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, কিন্তু সেই বন্ডিং এর মধ্যে থেকেও কোথাও না কোথাও যেটা কাজ করে থাকে, যে জেন্ডার ডিসক্রিমিনেশন একটা ওখানে কাজ করে থাকে, কি কোথাও ওখানে বলা, মানে অলিখিতভাবে বলা হয়ে থাকে কি এই কাজটা মহিলারাই করবে, এই কাজটা পুরুষরাই করবে,
এই কোনো বাড়ির গুরুত্বপূর্ণ কোনো বিষয় ডিসিশন সেই ব্যাপারে এখানে মাদের বা মহিলাদের কোনো ভূমিকা নেই, সমস্তটাই পুরুষরা পালন করবে। এই জায়গাগুলো কিন্তু ছোট থেকে একটা বাচ্চা দেখে দেখেই বড় হয়ে থাকে। এছাড়া বাচ্চাদের মধ্যেও আমরা এগুলো ইনপুট করে দিই অনেক সময়, কিভাবে কি আমরা ওদেরকে খেলাধুলা, মেয়ে বাচ্চা হলে তাদেরকে কিনে দিই কিভাবে রান্না বাটির জিনিসপত্র কি এরকম পুতুল জাতীয় জিনিসপত্র এগুলো কিনে দিই, কিন্তু আবার ছেলে বাচ্চা হলে সাথে সাথে তাকে কিনে দিই এগুলো কিনেই দিই না, তাকে কিনে দিচ্ছি কি গান, বন্দুক বা বিভিন্ন রকম কার, এই জিনিসগুলো কিনে দিচ্ছি। তো আমরা ছোট থেকেই ওদের মধ্যে একটা এই ডিসক্রিমিনেশন, একটা বিভেদ একটা তৈরি করে দিচ্ছি। এটা একদমই করা উচিত নয়। এই জায়গাগুলোকে আমাদেরকে বাবা মাদের প্রত্যেকেরই, এখনকার বাবা মাদের তো বিশেষ করে প্রত্যেকেরই এটা বোঝা উচিত। তো এই জায়গাগুলোকে যদি আমরা বাবা মা হিসেবে যদি সবাই ঠিকঠাক থাকে, এই জায়গাগুলোর দিকে যদি নজর দেয়, তবে বাচ্চারাও ছোট থেকে এগুলো দেখেই বড় হবে। অ্যাকচুয়ালি এই বাচ্চাকে আমরা যেভাবে ওদেরকে উপহার দেব সমস্ত বিষয়গুলো, ওরা আমাকে ঠিক সেভাবেই রিটার্ন দেবে, এই জায়গাটা বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য সব থেকে যেটা প্রথম বিষয়, যে প্রথম যে 10 বছর বাচ্চার জীবনের প্রথম 10 বছর, সেটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং সেই সময়টা যদি আমরা ওদেরকে সুস্থভাবে এই জায়গাগুলোকে যদি তুলে ধরতে পারি, তাহলে পরবর্তী বয়ঃসন্ধিকালে যে একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আমরা ভাবি, সেটাকে আর ভাবার দরকারই বোধ করে হয় না, যদি না কিনা আমরা এই প্রথম 10 বছর ওদেরকে সঠিকভাবে গাইড করতে পারি, আমাদের নিজেদের মধ্যে দিয়ে, নিজেদের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে। যাই হোক, এইভাবে আমাদেরকে বাবা মাদেরকেও প্রস্তুতি নিতে হবে। তো আজকে এই একটা ছোট বিষয় বললাম, আশা করি ভালো লাগলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার কথা বলবেন অনুভবের সভাপতি শ্রী দিবাকর জোয়ারদার। নমস্কার, শুভ বিজয়া। আজকে অনেকদিন পরে আমরা এই মঞ্চে অনুষ্ঠান করছি, আলোচনা সভা হচ্ছে। প্র্যাকটিক্যালি এই ধরনের অনুষ্ঠান, মানে এই যে কালচারাল প্রোগ্রাম যেটা, সেটা আমরা এর আগে এখানে খুব বেশি বড় করে করিনি। তো এবার ওই বিজয়ার পরে করা হবে এরকম একটা ভাবনা চিন্তা ছিল, এবং তারপরে যখন আমরা দেখলাম যে অনেকদিন পরে হলেও আমাদের আরেকবার একটা সবাই মিলে ডিসকাস করা যাবে, সেই সময় আমরা ম্যাডামের সাথে আমার আগে একবার কথা হয়েছিল, অর্থাৎ মিসেস মিলি দাসের সাথে। আমি ভাবলাম যে আমরা কি কাজ করি সেটা যদি লায়ন্স ক্লাব নিবেদিতাকে জানাতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা তাদের সাথেও কাজ করতে পারবো। কারণ আমাদের পরিসরটা খুব ছোট, কেননা আমরা অর্গানাইজেশন হিসেবে খুবই ছোট, বড় কাজ করা খুব মুশকিল। যদিও আমরা তৈরি থাকি সেগুলো করবার জন্য, নানা ধরনের অ্যাক্টিভিটি আমরা তৈরি রয়েছি। আমি আজকে 3টে বিষয় নিয়ে বলবো, অনেক কথা বলার সুযোগ আজকে নেই। তো তার আগে আমি যে কথাটা সবাইকে বলতে চাই, যে লায়ন্স ক্লাব অব আলিপুরদুয়ার নিবেদিতার প্রেসিডেন্ট শ্রীমতী মিলি দাস আজকেই কলকাতা থেকে এসেছেন, এবং তারপরে উনি আমাকে বারবার বলেছেন যে আমি যাব। তো সেটা আমাদের একটা শুধু তো ভালো লাগা নয়, একটা দায়িত্ব বেড়ে গেছে যে আমাদের আজকে একটা প্রোগ্রামকে সুন্দরভাবে করতে হবে। তো আপনাকে আমাদের সবার পক্ষ থেকে ভীষণ ধন্যবাদ এবং শুভেচ্ছা, যে সত্যি মানে এই অ্যাক্টিভিটির সাথে থাকবার যে ভীষণ ইচ্ছা মানুষের মধ্যে থাকে, সেটা হচ্ছে এটা হচ্ছে তার প্রভাব। আমরা যে কাজগুলো করি সেগুলো সবই মন নিয়ে। মন শরীরের অঙ্গ, আমরা জানি এটা কারো অজানা নেই, কোথায় আছে সেটা জানি না, কিন্তু আমরা শরীরের যত্ন নিই, একবারও আমাদের মাথায় আসে না যে মনেরও যত্ন নেওয়া প্রয়োজন। কারণ কেননা যখন শরীরের যত্ন নেব তখন শরীর ভালো থাকবে, মনের যত্ন না নিলে মন ভালো থাকবে না, সিম্পল লজিক। কিন্তু আমাদের মাথায় আসে না মন যে কোন জায়গাটায় আছে সেটাই তো জানি না, তাহলে আর কি করে তার যত্ন নেব। তো বেসিক জায়গা হচ্ছে এটা। ফলে এই যে মনকে যত্ন নেওয়ার ভাবনা চিন্তাটা একটু আলাদাভাবে করা দরকার, যেটা আমরা অনুভব করি।
আমরা যে কাজগুলো করি সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লাইফ, অর্থাৎ জীবনের সার্বিক উন্নতি। এবার কথা এটা হতেই পারে যে সার্বিক উন্নতি ব্যাপারটা কি, আমাদের কি কারো সার্বিক উন্নতি হয়নি? না, এমন কোনো ব্যাপার নেই, সবারই সার্বিক উন্নতি হচ্ছে, কিন্তু সার্বিক উন্নতির ব্যাপারটা খুব পরিষ্কার হওয়া দরকার। একজন ভালো পড়াশোনা করে, ভালো চাকরি করে, ভালো জীবনযাপন করছে, এটাই যদি উন্নতি হয়, তাহলে সামহার কিছু মিসিং থেকে যায়। টেকনিক্যাল জায়গাটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না। আমাদের যে শরীর, এই শরীরে নানা ধরনের রোগ হয়, নানা ধরনের তার চিকিৎসা ব্যবস্থা আছে, প্রচুর যন্ত্রপাতি আছে, চিকিৎসা হয়। কিন্তু মনোবিজ্ঞানীরা, এবং শুধু মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীরা সবাই একটা কথা বলছেন যে 80% রোগ কিন্তু, যে রোগগুলো হয় তার 80% মনের কম্পোনেন্ট থেকে শুরু হয়। এবার এটাকে তো আমরা বিশ্বাস করি না, যদিও বা বিশ্বাস করি সেটা ওই বিশ্বাসের পর্যায়ে থাকে, কখনো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি না। কারণ যদি সত্যি মনের থেকে হয় তাহলে মনটাকে আমি কিভাবে কারেক্ট করবো যে ওই রোগে না পড়ি। এবার এই যে ব্লাড প্রেশার একটা সিম্পল রোগ, যেমন ব্লাড সুগার, হার্ট ডিজিজ, এগুলো তো সবইতে মনের কম্পোনেন্ট আছে। আপনি যদি একবার খেয়াল করেন যে আমার হার্টটা কোনো কারণে বিকল হয়েছে, সেটা তো একটা যান্ত্রিক ফেলিওর। আমাদের শরীরটা তো একটা যন্ত্র, এবং এটাকে ভ্যালুয়েশন করা হয়েছে, আমাদের এই শরীরটাকে ভ্যালুয়েশন করা হয়েছে, এই শরীরটার দাম হচ্ছে $220 বিলিয়ন। এত ভালো যন্ত্র কিন্তু পৃথিবীতে আর আসেনি। তো এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা হার্টও একটা যন্ত্র। এবার সেই যন্ত্রটা কোনো কারণে খারাপ হয়েছে, অর্থাৎ যান্ত্রিক ফেলিওর, যান্ত্রিক ত্রুটি। কিন্তু এই যে যন্ত্র খারাপ হয়েছে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অনেক আগের থেকে শুরু হয়েছে, স্ট্রেস, টেনশন, তারপরে হাই ব্লাড প্রেশার, এই সবগুলো মিলে মিশে আমাদের এই রোগের জায়গায় তৈরি গেছে। এবার এই যে স্ট্রেস বলুন, টেনশন বলুন, হাই ব্লাড প্রেশার বলুন, এগুলো কি? এগুলো সবই হচ্ছে মনের কম্পোনেন্ট থেকে তৈরি। আমরা একবারও ভাবি না যে আমার মনের কম্পোনেন্টটাকে ঠিক রাখা দরকার। আমরা যেটা বলছিলাম যে আমরা হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লাইফের কথা বলি। হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে সেটাই যেখানে আমার উন্নতিটা হবে সম্পূর্ণ। আব্রাহাম মার্শলো বলে একজন সাইকোলজিস্ট ছিলেন, আমেরিকান। তিনি একটা হায়ারার্কি, মানে আমাদের যে নিডের হায়ারার্কি নিয়ে একটা পিরামিড তৈরি করেছিলেন, যে আমাদের নিডগুলো না সব একটার পর একটা আসে। যেমন বেসিক নিড, অন্ন, বস্ত্র, বাসস্থান, এবং আরো যেগুলো বায়োলজিক্যাল নিড, এগুলো প্রথমে যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সিকিউরিটির কথা চিন্তা করি না। আমরা যদি সিকিউরিটি না পাই না, আমরা যতক্ষণ পর্যন্ত সিকিউরিটি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালোবাসার কথা চিন্তা করি না। এবার আপনি খেয়াল করে দেখবেন অন্ন, বস্ত্র, বাসস্থান খুব ইম্পর্টেন্ট, এবং অন্ন, বস্ত্র, বাসস্থানের মধ্যে শুধুমাত্র অন্নটা একমাত্র ইম্পর্টেন্ট। যার অন্ন নেই তার বস্ত্র, বাসস্থানেরও খুব একটা ইচ্ছা থাকে না। তো এই যে জায়গাগুলো, এগুলো প্রত্যেকটা একটা নিড ফিল আপ হবে তো আরেকটা নিড আসবে। এবার এই নিড ফিল আপ করার ক্ষেত্রটা হচ্ছে খুব সাংঘাতিক। আমরা যদি নিডটাকে প্রপারলি ফিল আপ না করতে পারি, যদি সেই নিড ফিল আপে কোথাও কোনো গোলমাল তৈরি হয়, তাহলে জীবনটাও ওইভাবে তৈরি হবে। এবার একটি বাচ্চার জন্ম হয়েছে, প্রথম 22 মাস, অর্থাৎ আমরা তো বলি যে ছোট্ট বাচ্চা কিছু বোঝে না, কিন্তু মনোবিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান এখন কিন্তু বলছে না, নট লাইক দ্যাট। -6 মান্থ থেকে সে বুঝতে শুরু করে। -6 মান্থ মানে মাতৃগর্ভে 6 মাস আগের থেকে সে সব বোঝে, এবং জন্মের পরেও সে সব বোঝে, কিন্তু সে রিয়্যাক্ট করতে শিখেনি তখন। কারণ ওগুলো হচ্ছে লার্নিং। কয়েকটা জিনিস শুধু আমরা ন্যাচারালি শিখি, আর সবগুলোই হচ্ছে আমাদের লার্নিং। সেটা হচ্ছে ওই যে উপর হওয়া, হাঁটতে শেখা, হামাগুড়ি দেওয়া, এগুলো অটোমেটিক। এর বাইরে যা সব শিখি সব আমাদের শেখানো হয়। একটি বাচ্চা যে সব দিক থেকে স্বাভাবিক, জন্মের পরে প্রথম দিন থেকে তাকে যদি এমন একটা পরিবেশে রাখা হয় যেখানে একজনও কথা বলে না, তাহলে সে কথা শিখবে না। তাহলে কি সমস্যা? তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এগুলো সব লার্নিং। এবার লার্নিং যদি আবার ঠিকঠাক না হয়, তাহলেই গোলমালের সৃষ্টি। প্রথম 22 মাস সময়কে বলা হয় একজন মানুষের উন্নতির সব থেকে বড় সময়।
আপনি প্রথম 22 মাসে কি শিক্ষা দিলেন, এবং সেটা খুব পরিষ্কারভাবে বাবা মায়ের ঘরে দরকার। আমাদের কাজের জায়গা এটা সম্পূর্ণভাবে প্রথম 22 মাসের মানে প্রপার মানে ডেভেলপমেন্ট, প্রপার পরিচর্যা বাচ্চা, তার উপর নির্ভর করে ভবিষ্যতে সে কেমন হবে। প্রথম যেটা হয় সেটা হচ্ছে খেতে পাওয়া। ওর খিদে লাগলে কাঁদবে, এবার কাঁদলে পরে সে কিন্তু খাবার চাইবে। যদি সে খাবার পায় ইটস অলরাইট, যদি সে খাবার না পায় তাহলে তার মধ্যে একটা বিরাট বড় ভাবনার প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে মিসট্রাস্ট। এই যে মিসট্রাস্ট তৈরি হয় যখন প্রথম, এটা তার ভবিষ্যৎ জীবনে এই মিসট্রাস্ট কিন্তু সেখান থেকে বেরোতে পারে না, যদি না সে তার পূর্ণ জীবনে কখনো এগুলো ভেবে না পাল্টায়। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু নর্মালি আমাদের কারো জানা নেই। আমরা এভাবে ভাবি না, আমরা ওই ছোট বাচ্চা কিছু বোঝে না, তাদেরকে একটা বুঝিয়ে দিলাম, বা কিন্তু নট লাইক দ্যাট। তারা তাদের মতো করে একটা কিছু বোঝে, এবং বোঝে বলেই তারা অনেক কিছু ভাবতে পারে, যেটা আমরা ভাবতে পারি না। আজকে আপনারা অনেকেই মোবাইল চালাতে পারবেন না, কিন্তু বাচ্চারা পারে। কি করে পারে, কেন পারে? এটা যদি আমরা ভাবি তাহলে দেখবো যে ওদের মানে ইন্টেলিজেন্সটা আমাদের থেকে কোনো ফারাক নেই, শুধু সিনক্রোনাইজেশনের একটা অভাব আছে। সেই সিনক্রোনাইজেশনটা অটোমেটিক ডেভেলপ হয় উইথ এজ, এটাই শুধু ইম্পর্টেন্ট। তাই আমরা পেরেন্টিংকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিই। পেরেন্টিং হচ্ছে একজন মানুষকে সম্পূর্ণ মানুষে পরিণত করার সব থেকে ভালো মানে ইম্পর্টেন্ট কাজ। তাহলে এই পেরেন্টিং যদি ঠিকঠাক হতে হয়, পেরেন্ট কিন্তু ঠিকঠাক হতে হবে, আর সেই কাজটা আমরা করি। পেরেন্টিং এর নানা ধরনের ওয়ার্কশপ আমরা করি। এটা হচ্ছে পেরেন্টিং একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে লাইফ স্কিলস। আমরা স্কুলগুলোতে যেতাম, সবই তো গত 2 বছর বন্ধ হয়ে গেছে। কলেজে আমরা খুব ভালো প্রোগ্রাম করছিলাম লাইফ স্কিল। এই লাইফ স্কিলটা বাচ্চাদের এখন শেখানো দরকার, কারণ এখন তো আর জয়েন্ট ফ্যামিলি নেই। আগে জয়েন্ট ফ্যামিলিতে লাইফ স্কিল শিখে যেত বাচ্চারা, এত সম্পর্ক ছিল, সম্পর্কগুলো অটোমেটিক তারা শিখত। এখন সম্পর্ক নেই, তাই লাইফ স্কিল শেখাতে হয়। আর লাইফ স্কিল শেখাতে হয় বলেই ইউনেস্কো লাইফ স্কিলের 10টা পার্টিকুলার পয়েন্ট বলে দিয়েছে যে এর ওপর বাচ্চাদের ট্রেনিং দিতে হবে। সেগুলো কি আমি একটুখানি বলে দিই, আলোচনা করা সম্ভব নয় এই জায়গাতে। একটা হচ্ছে প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং ক্যারেক্টার তৈরি করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো বাচ্চার মধ্যেই বা যে কোনো মানুষের মধ্যেই ক্রিয়েটিভ থিঙ্কিং থাকতে হবে, কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং প্রপার ওয়েতে চলছে কিনা সেখানে পেরেন্টিং এর একটা বড় ভূমিকা। তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। যে কোনো চিন্তা যদি ক্রিটিক্যালি কেউ চিন্তা করতে না পারে তাহলে সেই চিন্তা কখনো সাকসেসফুল হয় না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল চিন্তা করতে না পারলে মানুষ সাকসেসের জায়গায় পৌঁছানো তার পক্ষে খুব কঠিন। সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানা, এটা খুব ইম্পর্টেন্ট, কঠিনও কাজ। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে আজকাল, সবাই মোবাইলে ব্যস্ত, ফলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নেই। আমরা কথা বলতে ভালো লাগে না, দুটো মেসেজ পাঠিয়ে দিয়ে শান্ত হই। তো এই জায়গাগুলো অ্যারেস্ট করার খুব দরকার রয়েছে। গুড কমিউনিকেশন, কথা বলতে পারা ভালো করে, ইটস আর্ট। আমরা ভালো করে কথা বলতে পারতে শিখতে হবে। এই আর্ট যদি আমরা শিখি, আমরা অনেক দূর জয় করতে পারি। স্ট্রেস ম্যানেজমেন্ট, সবার মধ্যে স্ট্রেস হয়, বাচ্চাদের মধ্যেও স্ট্রেস হয়। সেই স্ট্রেসটাকে প্রপারলি ম্যানেজ করতে পারা ইটস ইম্পর্টেন্ট স্কিল। এই স্কিলও শিখতে হয়। এবারে এগুলো না আগে পেরেন্ট দাদু দিদিমাদের কাছ থেকে শিখে যেত। বাচ্চাকে বাবা মেরে দিল, বাচ্চা দৌড়ে গিয়ে দাদুকে বললো আমাকে মেরেছে। দাদু বললো কিছু হয় না, আমিও তোর বাবাকে কত মেরেছি। ব্যাস এইখানেই কিন্তু শেষ গল্পটা। কিন্তু একটা বাচ্চাকে যদি আজকে বাবা মারে, তার ভেন্টিলেট করার জায়গা নেই, সে ভেতরে নানা রকম থিওরি তৈরি করবে। প্রবলেম হচ্ছে এই জায়গাটায় কারো বুদ্ধি রয়েছে, যেটা ম্যাডাম বলছিলেন যে ফ্রিডমের গল্প আসছে। বাচ্চারা প্রথম দিন থেকে ফ্রিডম চায়। আপনি একটা কিছু ওর হাতে ধরিয়ে দিলে ও আপনাকে এটা দিতে চাইবে না, বা আপনি একদিকে কোচাচ্ছে, আপনি আটকাচ্ছেন, ওদিকে যেতে চায়। দ্যাট ইজ ফ্রিডম চায় তারা। প্রত্যেকটি মানুষ ফ্রিডম চায়। আমাদের সেই জায়গাগুলোকে পেরেন্টকে বুঝতে হবে। পেরেন্টরা যদি সেই জায়গাটা বুঝতে না পারেন তাহলে ওই সমস্যাটা কিন্তু তখন বড় হয় না, সমস্যাটা হয় অনেক বড় হয়ে যাওয়ার পরে। এটাই হচ্ছে
বড় প্রবলেম। আমরা এইগুলো নিয়ে লাইফ স্কিল নিয়ে ক্লাস করি। আর যেটা বলছিলাম যে স্ট্রেস ম্যানেজমেন্ট অফ ইমোশন, অনেকে বলে না আমি খুব ইমোশনাল। ইমোশন যদি ম্যানেজ করতে না পারি, সেই ইমোশন আপনাকে খেয়ে ফেলবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। এমপ্যাথি, অন্যের জায়গায় দাঁড়িয়ে তার সমস্যাটা দেখা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আজকাল সব সময় ভীষণ ভীষণ রকম আমরা হচ্ছি জাজমেন্টাল, আমরা ভীষণ রকম জাজমেন্টাল। ওইটা হয়েছে তাহলে এরকম কাজ করেছে, আমি এখানে বসে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এই জাজমেন্টাল হওয়া ভীষণ সমস্যা। এমপ্যাথি থাকলে জাজমেন্টাল হওয়ার সম্ভাবনা কম, এবং এমপ্যাথি থাকলে মানুষকে পাশাপাশি ভালো লাগা, মানুষের সাথে মিশতে পারা, এগুলো সবই খুব সহজ হয়ে যায়। আমরা এমপ্যাথিটা আজকাল শিখি কম, শিখতে চাইও না, এটাও একটা বড় সমস্যা। আর লাস্ট হচ্ছে ডিসিশন মেকিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি। ডিসিশন মেকিং তো সবাইকেই করতে হবে। তো এই হচ্ছে আমাদের এই তিনটে অ্যাক্টিভিটি আমরা করি। এর বাইরে মেডিটেশন আমরা রেগুলার প্র্যাকটিস করি, যেটাকে মাইন্ডফুলনেস মেডিটেশন বলা হয়, যার একটা সিম্পল অ্যাক্টিভিটি আমরা আজকে দেখালাম। নিজেকে মাইন্ডফুলনেস মেডিটেশনের মধ্যে রাখলে আপনি অনেক কাজ সহজে করতে পারেন। মাইন্ডফুলি কাজ করা হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করা। আমরা কিভাবে মনোযোগ দিয়ে কাজ করি না, সামথিং ডিফারেন্ট। এই জায়গাটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে বোঝা যায়। আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই যে কয়েকটা জিনিস আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আমাদের সবারই রয়েছে কিছু না কিছু, আমরা প্র্যাকটিস করতে পারি কৃতজ্ঞতা বোধ। আমরা এমপ্যাথির কথা বলছিলাম, সেটা প্র্যাকটিস করতে পারি। আমরা মূল্যবোধ বা ভ্যালু সিস্টেমকে আবার নতুন করে ডেভেলপ করতে পারি। আমরা মূল্যবোধের এই যে আলোচনা করি, সব বাচ্চা স্কুলে গিয়ে আলোচনা করি, কলেজে আলোচনা হয় মূল্যবোধের কথা। তো মূল্যবোধ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আমরা বাচ্চাদের মধ্যে, সবার মধ্যে, শুধু বাচ্চা বলে বলছি না, প্রত্যেকের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। এবার অনেকেই বলবেন যে বিষয়গুলো খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব কঠিন, কারণ আজকে যা সোসাইটির অবস্থা, এখানে এগুলো ইমপ্লিমেন্ট করা যায় না। কাউকে আমি ভালো কথা বলবো, সে বলবে কি বলছে এসব কথা। আমি এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যেতে পারে যে এটাও এরকম কিনা। আমি শুধু শেষে একটা ওয়ার্ড বলবো, যে ওয়ার্ডটা ব্যাখ্যা আমাকে করতে হবে। ওয়ার্ডটা হচ্ছে কাইজেন। কাইজেন একটা জাপানি কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ জাপান ধ্বংস হয়ে গিয়েছে, দুটো শহর বাষ্প হয়ে গিয়েছে, ওখানে ধ্বংসস্তূপ ছাড়া কিছু নেই, ইকোনমি শেষ। 2 বছর লেগেছে তার শুধু সব এই রাবস পরিষ্কার করা, না ভাঙাচোরা এগুলো পরিষ্কার করতে 2 বছর লেগেছে। 1947 সালে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। যদি কম্পেয়ার করা হয় ভারতবর্ষের সাথে জাপানের, তাহলে ভারতবর্ষ শুধু অনেক অনেক বেশি উন্নত অবস্থায় ছিল, জাপানের সেই অবস্থা ছিল না। কিন্তু পরের 20 বছরে জাপান পৃথিবীর উন্নয়নশীল দেশের প্রথমে চলে এলো, এবং 30 বছরে তারা উন্নত দেশগুলোর মধ্যে একটা হয়ে গেল। আর আমাদের পরিস্থিতি সামহায় কোথাও হবে একটু। কেন বলবো, কিভাবে করলো জাপান সেটা? জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা একটা প্র্যাকটিস চালু করলো, সেটাকে তারা বললো কোয়ালিটি সার্কেল অ্যান্ড ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট। কোয়ালিটি সার্কেল এবং ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট তারা চালু করলো সমস্ত অর্গানাইজেশনে, সমস্ত সরকারি দপ্তরে, ইভেন পরিবারে চালু করতে করলো। কেন? এই যে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি সার্কেল, এটাতে বলা হলো যে প্রতি সপ্তাহে সমস্ত একটা ধরুন অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন সবাই একটা জায়গাতে মিলিত হবে, তারা বসবে এইভাবে, আমরা যেভাবে বসেছি, এটাকে তারা বললো কোয়ালিটি সার্কেল। তাদের কাজ হচ্ছে ওখানে কোনো ক্লাস ডিফারেন্স থাকবে না, কে কি পোস্টে আছে সেটা থাকবে না। সে ওইখানটায় প্রত্যেককে আগামী 7 দিনের মধ্যে কতটুকু ডেভেলপ করা যাবে তার একটা অ্যাডভাইস তাকে দিতে হবে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা যত ছোট হতে পারে লক্ষ্য, কিন্তু তাকে দিতে হবে এবং করতে হবে। কিন্তু কেউ এটাও বলতে পারে যে টেবিলটা নোংরা আছে, আগামী সপ্তাহে সবাই প্রত্যেকে নিজের টেবিল পরিষ্কার করে নেবে।
আবার পরের সপ্তাহে হলো ঠিক আছে একটা ফুলের সবার ফুলের পট রাখা হবে সবার টেবিলে, সেটাই চলবে এবং সেটাকে মেনটেন করতে হবে। এবার ভেবে দেখুন প্রতি সপ্তাহে এই ডেভেলপমেন্ট 1 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে? ইন্ডাস্ট্রিতে বলুন, গাড়ি কারখানায় বলুন, কালচারাল অ্যাক্টিভিটিতে বলুন, স্কুল কলেজগুলোতে বলুন, প্রত্যেক জায়গাতে কিন্তু এই ডেভেলপমেন্টটা চোখে দেখা যেতে শুরু করলো। এবং এই ডেভেলপমেন্ট পলিসির মধ্যে দিয়ে আজও জাপান চলছে, কাইজেন কিন্তু আজও বন্ধ নেই, আজও জাপান সেই পদ্ধতির মধ্যে দিয়ে চলছে। আমি শেষ করব, তাহলে একটা অ্যাক্টিভিটি আপনাদের করাবো 30 সেকেন্ডের জন্য। সবাই করতে হবে না কোনো কথা নেই, যদি করেন কোনো ব্যাপার না। জাস্ট হাত দুটোকে সোজা হয়ে বসুন, জাস্ট হাত দুটোকে ওপরে তুলুন। আরেকটু নামিয়ে নামিয়ে। কোন ডিফারেন্স কিছু বুঝলেন? কোনো কিছু ডিফারেন্স আমার এই কথার কোনো অর্থ বেরোচ্ছে মনে হয় না। কিন্তু একটা বড় ঘটনা ঘটলো, সেটা হলো আপনাদের হাতটা তুলতে বলেছিলাম, তারপরে আরেকটু তুলতে বলেছিলাম, অর্থাৎ আপনারা প্রথমবার পুরো তোলেননি। এটা একটা পজিটিভ দিকও আছে। পজিটিভ দিকটা হচ্ছে কি, যে আমার ডেভেলপমেন্ট করার সবসময় সুযোগ থাকে। আমি প্রতিদিন আজকে আপনাদের সামনে যতটুকু কথা বলতে পারলাম, কোথায় গলা আটকে গেল, কোথায় কাগজ দেখতে লাগলো, তার মধ্যে আর এর থেকে একটু বেশি করতে পারবো, কারণ আজকে এই ড্রব্যাকটা আমার রয়েছে। আগামীকাল এই ড্রব্যাকটা থেকে বেরোনো যাবে, তো সেই স্কোপটা তৈরি হয়। তাই যদি কৃতজ্ঞতা বলতে আজকে যতটুকু হয়েছে, কাল যদি আরেকটু বাড়াতে পারি, আমার সুযোগ আছে। যদি এমপ্যাথিকে আজকে যে অবস্থায় আছে, কালকে আরেকটু বাড়ানোর চেষ্টা করি, বাড়াতে পারি, জায়গা আছে। তেমনি মূল্যবোধকেও কালকে আমি আরেকটু বেটার করতে পারি, এভরিডে এটা করা সম্ভব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কৃষ্ণাদিরা অনেক দেরিতে এসছেন। কৃষ্ণা চক্রবর্তী, কৃষ্ণা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, তারা সবাই এসছেন। কৃষ্ণাদি আমাদের সদস্য এবং তারা খুব ভালো কাজ করছেন। এই কোভিড পরিস্থিতিতে তারা দারুণ কাজ করেছে এবং তাদেরকে সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ, যে বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন। এই ভালো কাজ করার একটা আনন্দ আছে না, সেই আনন্দটা ওনারা খুব ভোগ করেন। আমরা দূর থেকে দেখি, আমরা একটু মজা পাই, আমরা আনন্দ পাই যে হ্যাঁ আমরা সঙ্গে আছি, কিছু না করলেও হ্যাঁ ওনাদের চিনি। সময় অনেক দূর শেষ হয়ে এসছে, আর দেরি করা চলবে না। তো যদি কেউ কমেন্ট করেন আমাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কেউ যদি কিছু বলতে চান, কিছু জানতে চান আর কি, কোনো জিজ্ঞাসা থাকে, এখন করতে পারেন, অল্প সময় আছে, এইটুকু সময়ের মধ্যে আপনারা কেউ কিছু করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। নমস্কার, আমি লক্ষ্মী দাস। আমাকে লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার নিবেদিতা থেকে কালচারাল প্রোগ্রামের চেয়ারম্যান বানিয়েছি। তো আমি একটু এই যে দাদা কথাগুলো বললেন, এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে যেন ভীষণ শান্তি পেলাম। শান্তি কিন্তু নিজের মধ্যেই বিরাজমান, শান্তি কোথাও গিয়ে কিনতে পাওয়া যায় না, শান্তি নিজের মধ্যে থাকে, যদি আমাদের মন, বুদ্ধি, সংস্কার নিজের কন্ট্রোলে রাখতে পারি। তো গীতা তো পড়ি আমরা সবাই, লক্ষ্মী পাঁচালীও পড়ি, সেখানে তো লেখাও আছে যে অহংকারে মত্ত সদা পাপ পথে মন, হিংসা কলহে কাটায় সর্বক্ষণ। সবাই শুধু রিডিং করে যাই, অন্তর্নিহিত যে একটা মানে আছে সেটা না নিজের সন্তানদেরকে দিতে পারি, না নিজে গ্রহণ করতে পারি। গীতায় আছে ইদং তীর্থং হৃদং তীর্থং আত্মতীর্থং ন জানন্তি প্রমন্দিত মশাজনা। এই যে আমাদের আত্মার ভিতরে আমাদের সুন্দর সুন্দর পার্ট ভেতরে ভরা আছে, জাস্ট আমাদেরকে প্রস্ফুটিত করতে হবে। আর এই সংস্থার মধ্যে আমি এরকমই কথা আমার মনের মধ্যে সবসময় চলতে থাকে, সেই অনুসারে একটা আমি কবিতা বলছি। যে শিশুটি ভূমিষ্ঠ হয় মায়ের আঁচল তলে,
একবার বলে নেই, আমি খুব লেখালেখি করি না, মানে চেষ্টা করি, সব কিছুর জন্যই আমি চেষ্টা করতে পারি, চেষ্টা করতেই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি কিছুই পারি না, কিন্তু আমি চেষ্টা করতে খুব ভালোবাসি। তাই আমার দুই একটি কথা দিয়ে একটা কবিতা, আমার গলাটাও ভেঙে বসে গেছে। যাই হোক, যে কবিতাটা বলবো সেটা হচ্ছে কোলের ছেলে। ছেলে সবার কোলেরই হয়, কিন্তু একটা সময় এমন ভাবে চলে আসে কোলের ছেলে তখন পিঠের ছেলেও আর থাকে না। যেই মা এত কষ্ট করে সেই সন্তানকে তৈরি করে, সেই ছেলেটি মাকে আবার বৃদ্ধাশ্রমে দিতেও দ্বিধা করে না। সেই নিয়েই আমার একটি কবিতা। যে শিশুটি ভূমিষ্ঠ হয় মায়ের আঁচল তলে, ক্রমে ক্রমে বেড়ে ওঠে ভালোবাসা স্নেহ। বালককালে মায়ের উপর নির্ভর সে, মা ছাড়া তার অন্য কিছু ভালো লাগে না। কিশোরকালে মায়ের শাসন বড়ই তেতো লাগে, বোধ বুদ্ধি অপরজনের সেটাই ভালোবাসে। মায়ের আঁচল ছেড়ে ছেলের জীবন সঙ্গী মেলে, মা হয়ে যায় কেয়ারটেকার ছেলের সংসারে। তবুও ছেলে অখুশি হয়ে মায়ের উপর বসে, ঘর যে খালি করতে হবে সেই ভাবনাই ভাবে। সরল মাকে নিয়ে চলে বৃদ্ধাশ্রমে, মা যে ভাবে সুখে থাকুক ভালো থাকুক আমার কোলের ছেলে। তো আজকের যে অনুষ্ঠান, সেটা মূল কথা হলো দ্য বেস্ট রিলেশন ইজ ওয়ান ইন হুইচ ইয়েস্টারডেজ ফাইট ডাজ নট স্টপ টু দ্য বেস্ট কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশনের মধ্যে এমন একটা ভাব থাকবে, কাল যদি মারপিটও করে ফেলি কোনো কারণে, সেটা যেন ধুয়ে মুছে শেষ করে দিয়ে আমার হৃদয়কে ধোয়াতে হবে। আমরা দিনের মধ্যে 40 বার 30 বার আমরা দেখি কি নোটিফিকেশন আসলো, কি গেল, কি পাঠানো যায়, কিন্তু নিজের হৃদয়কে একবার ঝাঁক দিয়ে দেখি না যে আমি হৃদয়ের জন্য কতটুকু সময় দিলাম, আমার মনের জন্য কতটুকু কি করতে পারলাম, আমার সংস্কারের মধ্যে আমি কতটুকু ঢালতে পারলাম, কি ঢাললাম, আমার ছেলেকে আমি কি দিলাম। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সদস্য শ্রীমতী কৃষ্ণ চক্রবর্তী তার নিজের সংগঠন কৃষ্ণা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে কোভিড কেয়ারে এই জেলায় এবার এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আজকের পরিপ্রেক্ষিতে তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সকলকে আমি আমার নমস্কার আর শুভ বিদায় বলছি। আমি খুব দুঃখিত যে আমি অনেক পরে এসেছি, তার জন্য এত সুন্দর প্রোগ্রামটা আমি দেখতে পাইনি, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আর আমি একদমই যোগ্য ব্যক্তি নই, মানে খুবই অসম্পূর্ণ, কিন্তু যেদিন থেকে আমি অনুভব ফাউন্ডেশনে যোগ দিয়েছি সেদিন থেকে আমার মনে হচ্ছে আমি একটু সম্পূর্ণ হতে পেরেছি। কারণ এখানকার পরিবেশ, এখানে কথাবার্তা এতটাই সুন্দর, এতটাই মনে লাগে এবং নিজেকে এতটাই সুস্থ মনে হয়। তাই আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা সবাইকে ডেকে নেবেন এই ফাউন্ডেশনে যোগ দেওয়ার জন্য এবং এই যে মেডিটেশন ক্লাসটা এটা করার জন্য। আর এটা করে আমি নিজেকে খুব ভালো মনে করছি, তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে ডাকবার জন্য। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানকে সফল করবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের এখানে শেষ হলো। এই অনুষ্ঠানের শেষে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াবার প্রার্থনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকে আমি সারা। আপন